গতকালকে দেখা গেল কুণাল ঘোষ যেভাবে আচরণ করলেন একইভাবে আজকেও কি একই আচরণ দেখা গেল। এই ব্যাপারে কলঙ্কজনক অধ্যায় বলা হয়। কলঙ্কজনক অধ্যায়। স্বভাব যায় না মূলে, বাংলা একটা কথা আছে, এদের এই হুজ্জুতি করার স্বভাবটা এখনো অবধি যায়নি। আহ, গণতন্ত্রের এটা একটা মন্দির আমরা বলি, সেখানকার প্রসিডিং যেভাবে এরা বারংবার ব্যাহত করছে ঠিক নয় বিষয়টা। ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠতা আছে, তা সত্ত্বেও আমরা আমাদের রেস্টুরেন্ট দেখাচ্ছি। কিন্তু এরকম যদি দিনের পর দিন চলতে থাকে, যদি কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট বিধানসভায় যদি কখনো কোনো সদস্যরা উত্তেজিত হয়ে গিয়ে আমাদের তরফ থেকেও কখনো দেখায়, তখন কিন্তু এর জন্য সম্পূর্ণ এরা দায়ী থাকবে। বারংবার প্রসিডিংকে এইভাবে বাধাপ্রাপ্ত করা, এটা বোধহয় ঠিক হচ্ছে না। আমরা দেখলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে এবং লেখা আছে যে এই ভাজপার সাথে আরো পুলিশ অনেক এরকম রাস্তাঘাটে এরকম মানসিক ভারসাম্যগ্রস্ত মানুষজনদের দেখবেন, পাগলদের দেখবেন, যাদের আমি পাগলদের প্রতি উইথ ডিউ রেসপেক্ট বলছি, মানে আমি কাউকে ছোট করে বলছি না, আমার যথেষ্ট সিম্পাথি আছে যারা মানসিক ভারসাম্যগ্রস্ত তাদের প্রতি। কিন্তু হয় এরকম রাস্তাঘাটে অনেক দেখা যায়, এরকম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই অবস্থায় পৌঁছেছেন কি। কুণালদার বক্তব্য তার কন্ট্রোল করা হচ্ছে। কুণাল ঘোষের কণ্ঠরোধ করার তো আর ভারতীয় জনতা পার্টিকে আলাদা করে এই ধরনের কোনো কিছু এখন অবধি করতে হয়নি। কণ্ঠরোধ যদি কুণাল ঘোষের কেউ করে থাকে, তিনি যখন জেলে থাকতেন বারংবার বলতেন যে তার কণ্ঠরোধ করার চেষ্টা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতেন। এই নিয়ে আমাদের আর কি বলার থাকতে পারে। দাদা, এই যে আজকে বিধানসভার অভ্যন্তরে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার তার দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। আমি তার ঘনিষ্ঠ একজন ব্যক্তি, বারুইপুর লবির যে দুর্নীতি, এটা নিয়ে কি বলবো? ওই মহিষুদ্দিন মণ্ডল বলে একজন ভদ্রলোক, তার ঘনিষ্ঠ বিধানসভার একজন কর্মী হওয়া সত্ত্বেও তিনি বিধানসভায় তার হয়ে প্রচার করেছেন 2026-এর নির্বাচনে, যেটা সম্পূর্ণ আনবিকামিং অফ আ গভর্নমেন্ট অফিসিয়াল। বিভিন্ন রকম অনৈতিক কাজকর্ম করেছেন বিধানসভার অন্দরে। বিধানসভার কর্মীদের সাথে দুর্ব্যবহার থেকে শুরু করে অফিসে না আসা সত্ত্বেও তারপরে জোর জবরদস্তি রেজিস্টারে সই করা, বিধানসভার তৎকালীন বিরোধী দলনেতা যিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের তৎকালীন চেম্বারের সামনে চপ্পলের স্তূপ করে রাখা, সরকারি গাড়ি ব্যবহার করে দুর্গাপুজোর সময় পরিবার নিয়ে ঘুরতে বেড়ানো, এই ধরনের বিভিন্ন অভিযোগ আছে। সেই বিষয়টা আজকে আমি জিরো আরও উত্থাপন করেছিলাম স্পিকার মহোদয়ের সামনে। আর বিমান বন্দ্যোপাধ্যায় নিয়োগ নিয়েও দুর্নীতি হয়েছে। নিয়োগ নিয়ে তো আছেই। এই ভদ্রলোকও যেই পদে তিনি আসীন, সেই পদে অনেক সিনিয়র অফিসারদেরকে সুপারসিড করে তার নিয়োগ। এবং শুধু এ বলে নয়, আরও অনেক এই ধরনের মানুষজন আছে। এটা র্যাকেট আছে বিমান বন্দ্যোপাধ্যায়, যেটা দীর্ঘদিন ধরে চালিয়েছে। এই বিধানসভায় দীর্ঘ 15 বছর ধরে বিধানসভায় নিয়োগ নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছে। আমি আছে তো, সেটাই বললাম তো। এর উপর কি স্টেপ নেবে না? সেটা তো বিধানসভা স্পিকারকে নিতে হবে। আমি আজকে এই বিষয়টা উত্থাপন করেছি শুধুমাত্র। দাদা, কংগ্রেস জনতা পার্টি তারা কলকাতাতে আন্দোলন করবে ছাত্রছাত্রীদের নিয়ে, এই নিয়ে কলকাতার পুলিশের পারমিশন পেয়েছে, কিরকম হয়েছে? দেখুন, একটা সরকার দীর্ঘদিন ধরে চললে তার ত্রুটি বিচ্ছুতি সবটাই থাকে, কিন্তু যে পদ্ধতিতে এই কংগ্রেস জনতা পার্টির নামে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে, আমরা ছাত্রছাত্রীদের সাথে আছি, তাদের দাবি দাবা সমস্তটাই সরকার খুব সহনশীলতার সাথে দেখছেন। আজকে প্রধানমন্ত্রী, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি টুইট পর্যন্ত করেছেন এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তারপরেও শুধুমাত্র অস্থিরতা তৈরি করার কারণে আমরা জানি এখানে একটা ডিপ স্টেটের একটা কনস্পিরেসি আছে। কিছু মানুষজন তাদের শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ছাত্রছাত্রীদের কাজে লাগাতে চাইছেন, যেটা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক। বিরোধী দলের তো থাকা কেন? এই যে বিমান বন্দ্যোপাধ্যায় যাদেরকে নিয়োগ করিয়েছে, তারা শুধু জয় বাংলা বলে বিধানসভার ভিতরে তারা করেছে। আমি তো বলেছি, চপ্পলে স্তূপ করে রাখা, বিরোধী দলনেতাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা বারংবার ধরে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এরা। তো বিধানসভার কর্মী অথচ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মতন আচরণ করা, এটা দুটো তো একসাথে হতে পারে না। এই বিষয়গুলো আমরা সমস্তটা চাই যাতে এই নিয়ে একটা নিরপেক্ষ তদন্ত হোক। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে আপনাদের সরকার একটা স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে, তাতে বলা হয়েছে যে যেটা হাইকোর্টের নির্দেশ, যেটা কোর্টের নির্দেশ ছিল যে 100% দিয়ে দিতে হবে, কিন্তু আপনাদের সরকার বলছে 100% দেওয়া সম্ভব নয়, আমরা 85% দিতে পারবো, কিন্তু সেটাও আবার একটা 2 বছরের একটা টাইম স্প্যান চাওয়া হয়। নিশ্চয়ই সরকার তো একটা নির্দিষ্ট একটা পরিকাঠামোর উপরে চলে। তো এই মানসিকতার প্রশ্ন যদি আপনি বলেন, সরকার আসার পরেই বিধানসভার কক্ষের মধ্যে দাঁড়িয়ে ডিএ নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী করেছিলেন। এবং এই যে 85% যে দিতে পারা, আমি কতটা পারবো, আমার কতটা ক্ষমতা, সের মধ্যে সীমিত জায়গা থেকেই তো আমাকে কথাগুলো বলতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের মানসিকতা নিয়ে মনে হয় আমার রাজ্য সরকারি কর্মচারীদের কোনো সন্দেহ নেই। অতীতে রাজ্য সরকার যেভাবে তাদের হেয় প্রতিপন্ন করেছে, অপমানিত করেছে, অন্তত এই সরকার তো তাদের অপমানিত করেনি।
তাদের যথেষ্ট সম্মানের সাথে তাদেরকে তাদের দাবি দাবাগুলো বিচার করার জন্য তাদের দাবি দাবাগুলো গ্রাহ্য করার জন্য যথাযথভাবে স্টেপ নেওয়া যায় সেই দিকে সরকার নজর রাখছে। এই প্রশ্ন উঠছে সেটা যে নির্বাচনী প্রতিশ্রুতি থেকে তাহলে কি বিজেপি সরে গেল? 100% নয়, ভারতীয় জনতা পার্টি যা কথা বলেছে তারা 100% পূরণ করবে, কিন্তু একটা সরকার চালাতে গেলে একটা বাজেট, একটা সরকারের কতটা আয় ব্যয়, এই সমস্ত দিক খতিয়ে দেখে তারপরে কোনো কিছু সিদ্ধান্তে উপনীত হতে হয়। 100% দিতে না পারা, তার মধ্যে 85% দিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, আপনাদের বুঝতে হবে এখানেই মানসিকতার প্রশ্ন। অতীতের সরকার তো কখনো এইভাবে কোনোদিন বলেনি। আমরা আমাদের মানসিকতার জায়গা থেকে স্পষ্টত বলছি, আমরা এই দিয়ে আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের যে দাবি দাবা সেগুলো গুরুত্বের সহকারে আমরা বিচার বিবেচনা করব।